ঋণ খেলাপি ও এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবে না স্থানীয় নির্বাচনে, সেনা মোতায়েন চায় ইসি। সাতক্ষীরার এমপি নজরুলের ভিডিও ভাইরাল, তথ্য উপাত্ত পর্যালোচনার পর পদক্ষেপ নেবে জামায়াত। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনী মোতায়েনের আইনি সুযোগ রাখতে চায় কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত ইসির সভায় আইন ও আচরণ বিধিমালা নিয়ে এসব সিদ্ধান্ত হয়, জানাচ্ছেন শিউলি রায়। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনের দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন। সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পর আগামী অক্টোবর মাসে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে ভোট শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণ বিধিমালা চূড়ান্ত সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসেন সিএসি সহ 4 কমিশনাররা। সভা শেষে গণমাধ্যমকে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মোট 5টি আইনে কিছু সংশোধনী চেয়ে প্রস্তাবনা তৈরি করেছে ইসি। এই সংশোধনীর ফলে দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি ও বিল খেলাপি সহ অনেকে প্রার্থী হতে পারবেন না স্থানীয় নির্বাচনে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। আইন সংশোধনের পাশাপাশি এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ব্যবস্থা নেবে ইসি। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে। আইন পাশ হওয়ার পর নতুন বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের আচরণ বিধিও সংশোধন করা হবে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। সাতক্ষীরা 4 আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। প্রথমে বিষয়টিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা বললেও পরে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন এমপি গাজী নজরুল ইসলাম। জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার এই নেতার ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতে সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল দাবি করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী একাধিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি বা এডিটেড নয়, এটি আসল। এ ঘটনার পর ওই তরুণী নিজেকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন, আর প্রথম স্ত্রীও বলেছেন সম্মতি নিয়েই তার স্বামী ওই তরুণীকে বিয়ে করেছেন। জামায়াত নেতার এই ভিডিও প্রসঙ্গে বিবৃতি দিয়েছে দলটি। এ বিষয়ে আরও খোঁজ খবর এবং প্রকৃত ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এবারে হজ প্রসঙ্গ। গতবারের চেয়ে 24,830 টাকা বিমান ভাড়া কমিয়ে 2027 সালের জন্য ন্যূনতম 5,05,648 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। বেসরকারি এজেন্সির জন্য ন্যূনতম প্যাকেজ 5,13,648 টাকা। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এই প্যাকেজ ঘোষণা করেন। সৌদি সরকারের কিছু বাধ্যবাধকতার জন্য হজ খরচ কিছুটা বেড়েছে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট।
চাঁদ দেখার উপর নির্ভর করে 2027 সালের পবিত্র হজ শুরু হবে 15ই মে। আর সেই হজে বাংলাদেশ থেকে যেসব যাত্রীরা অংশ নিতে ইচ্ছুক তাদের জন্য মঙ্গলবার প্যাকেজ ঘোষণা করল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছে, যার খরচ ধরা হয়েছে যথাক্রমে 5,05,648 টাকা এবং 6,15,263 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। পোর্টাল সহ এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দমে শুকুর এবং আদাহি এবং ক্যাটারিং বাধ্যতামূলক হওয়ায় এই দুটি খাতের ব্যয় অন্তর্ভুক্ত না করে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। 2025 সালের যেই বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, সেই ভাড়া চলতি বছর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কিছুটা কমানো হয়েছিল। আগামী বছরের জন্য এই ভাড়া আরও 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা করা হয়েছে বলে জানান মন্ত্রী। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত আরো কমবে মনে হয়। ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত হজের নিবন্ধন চলবে এবং আগামী বছরের 8 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান ধর্মমন্ত্রী। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক মেজর মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করলে আগামী বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এ তাকে হাজির করতে বলা হয়েছে। মোজাফফরের সাথে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পর্ক কি এবং 1-11 থেকে 5 আগস্ট পর্যন্ত তারা কি ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তা খতিয়ে দেখবে তদন্ত সংস্থা। এদিকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় মীর মুগ্ধ সহ 11 জনকে হত্যা মামলায় 26 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানিয়েছে প্রসিকিউশন। অভিযোগ গঠনের ওপর আসামির পক্ষের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। এছাড়া মিরপুরের কল্যাণপুরে 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। এই ঘটনায় আগামী 2 আগস্ট মামলা থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদনের ওপরও শুনানি হবে। মেজর মোজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন থাকতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি ভবনে যুবদল আয়োজিত সংগঠনের সাবেক নেতা জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। চারদিক থেকে এখনও চক্রান্ত ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সরকার রাজনৈতিক হয়রানির মূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10টি জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে 20টি জেলায়
এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার মধ্যে অন্তত ২৫ লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে নিয়ে আসতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে জানিয়ে আইনমন্ত্রী জানান, হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি কাজ করছে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী নিহতদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। স্কুল ক্যাম্পাসে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া ও স্মরণ সভা। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসায় সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভায় অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। জানাচ্ছেন আপেল শাহরিয়ার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান শিক্ষা প্রতিষ্ঠানটি। দোয়া ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় মর্মান্তিক ও বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করেন তারা। ৩০-৪০ হাত উপর পর্যন্ত আগুন উপরে উঠে গেল। বাচ্চাদের গগন বিদারী একটা চিৎকার আমি দেখতে পেলাম। আমি দৌড়ে চলে আসলাম ওদেরকে বাঁচানোর জন্য, কিন্তু আগুন আমার কাছাকাছি চলে আসলো। চারদিকে আগুন। আমি ওদেরকে বলেছিলাম একবার যে আমরা যেকোনো একদিকে দৌড়াবো, গায়ে আগুন লাগলেও হয়তো বা বেঁচে যাব। কিন্তু যখন আমি স্কাই সেকশনের দিকে, এদিকেই আমাদের গেটটা ছিল, এদিকে যখন তাকিয়েছি তখন দেখলাম যে আগুনের দেয়ালের মতো, মানে এদিক দিয়ে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। অন্যদিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে, আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেদিনের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ট্র্যাজেডির শিকার পরিবারগুলো। ঘরের খালি চেয়ার, সন্তানের বই খাতা, আলমারির কাপড় চোপড় সবকিছু এখনো সেভাবেই আছে। শুধু আমাদের এক অদৃশ্য কষ্ট, যেটা আমরা এখনো ভুলতে পারি নাই। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ক্যাম্পাস অডিটোরিয়ামে শোক ও দোয়া মাহফিল করা হয়। দোয়ায় অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরা। এর আগে আলোচনা পর্বে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো সহ আহতদের সুচিকিৎসার ব্যাপারে কথা বলেন ডাক্তাররা। এমন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিচার চান তারা। কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য সহ এবার দুজনের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত। পিবিআই জানায়, তদন্তের স্বার্থে সাবেক সেনা সদস্য জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বির ডিএনএ সংগ্রহের নির্দেশ দেন কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক। এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সাবেক সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ইতিমধ্যে জাহিদুজ্জামান ও শাহিনুলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশও দিয়েছে আদালত। গ্রেপ্তার একমাত্র আসামি হাফিজুর কুমিল্লা কারাগারে রয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধভাবে
সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজেপি। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ বাড়ি সীমান্তে এই ঘটনা হয়। বিজেপির অধীনে ৬৫ বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলারের মাঝামাঝি স্থানে বাঁশের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। বিজেপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই খুঁটি স্থাপনে বাধা দিলে বিএসএফ পিছু হটে। এই ঘটনার পর এলাকায় বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে। বন্ধ্যাত্ব ব্যবস্থাপনায় শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি, ডিম্বাণুর গুণমান এবং গর্ভধারণের হার উন্নত করতে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন বাজারে নিয়ে এসেছে কোএনজাইম Q10 জাতের এনজিকিউ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের উদ্যোগে আয়োজিত সেমিনারে নতুন এই ওষুধটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের বিপণন পরিচালক অধ্যাপক ডক্টর শাহ বুলবুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী হারুনুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। অনুষ্ঠানে নতুন পণ্য এনজিকিউ এর মোড়ক উন্মোচন করা হয় এবং বন্ধ্যাত্ব ব্যবস্থাপনা ও উন্নয়নে পণ্যটির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ গাইনি ডাক্তাররা। মুদ্রাস্ফীতি, বৈদেশিক বিনিময় হার বৃদ্ধি সহ সব পণ্যের মূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়ে যাওয়ায় প্রতি ঘনমিটার গ্যাসে ৮ টাকা কমিশনের পরিবর্তে ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা সরকারের কাছে এই দাবি জানায়। তারা বলেন, গত ১১ বছরে ৮ বার বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনের গ্যাসের কমিশনে সমন্বয় করা হয়নি। জানানো হয়, দাবি আদায়ের লক্ষ্যে প্রথম ধাপে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে। আলোচনায় সমাধান না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। বিকেএসপিতে পড়তে পারবেন নতুন কুড়িয়ে স্পোর্টসের বিজয়ী খেলোয়াড়রা। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে নতুন কুড়িয়ে স্পোর্টসের সাঁতার প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা জানান যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। এছাড়াও বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ভারত সিরিজের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। গত ২ মে পর্দা উঠেছিল নতুন করে স্পোর্টসের জেলা ও বিভাগীয় ধাপ শেষে এখন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের খেলা। এরই ধারাবাহিকতায় সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন আমিনুল হক। জাতীয় পর্যায়ে জয়ী খুদে সাঁতারুদের পুরস্কার বিতরণ করেছেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। জানিয়েছেন তার পরিকল্পনা, ভালো সাঁতারু কিংবা ভালো কোনো অ্যাথলেট তারা যদি গ্রামে হয়তো বা কোনো কারণে তারা আসতে পারেনি এখানে, তাদেরকেও আমরা কালেক্ট করে আমরা জাতীয় পর্যায়ে এনে তাদেরকে বাছাই করার মাধ্যমে আমরা বিকেএসপিতে তাদেরকে ভর্তি করার সুযোগ করে দিব এবং সেই বিকেএসপিতে তার পড়াশোনা, খেলাধুলা সে যতদিন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারে ততদিন আমাদের এই সহযোগিতা, সার্বিক সুযোগ সুবিধা তাদের জন্য অব্যাহত থাকবে। নতুন করে স্পোর্টসের বিজয়ীদের নিয়ে পরিকল্পনা জানানোর পাশাপাশি বাংলাদেশ ভারত সিরিজের সম্ভাব্যতা নিয়েও সবশেষ তথ্য দিয়েছেন আমিনুল হক। সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। বর্তমানে 8টি ইভেন্ট দিয়ে খেলা শুরু হলেও আগামী আসরে যুক্ত হবে ভলিবল ও টেবিল টেনিস। আগামী 27 জুলাই বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও সেরা ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট নতুনভাবে সেজে উঠছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একটি দিক। জাতীয় দলের নারী পুরুষ নির্বিশেষে 350 ক্রিকেটারদের জন্য তৈরি করা হয়েছে লর্ডসের মতো আলাদা লাউঞ্জ। মঙ্গলবার সন্ধ্যায় নিজেই গণমাধ্যম কর্মীদের বিষয়টি অবহিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের জন্য লাউঞ্জ তৈরির কাজ প্রায় শেষের দিকে। ওই একই জায়গায় তৈরি করা হয়েছে ক্রিকেটার কল্যাণ সংস্থা কোয়াবের অফিসও। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসের আদলে ভেতর ও বাইরে মিলিয়ে সাজানো হচ্ছে সবটুকু। সামান্য কাজ বাকি থাকায় উদ্বোধনের জন্য আরও কিছুটা সময়
অপেক্ষা করতে হচ্ছে সবাইকে। কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। তো আজকে ইটস অলমোস্ট রেডি, অলমোস্ট মনে কি 95% রেডি, জাস্ট ছবিগুলো লেগে গেলে এটা আমরা অফিসিয়ালি ওপেন করে দেব। বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের জন্য প্যাট কামিন্স সহ শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজে মাঠে নামার আগে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়েতে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। অজিতের বিপক্ষে জয় পেতে হলে ব্যাটারদের ঘুরে দাঁড়াতে হবে বলে মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। এছাড়াও নাহিদকে নিয়ে সাবধানী হবার পরামর্শ দিয়েছেন তিনি। নিলয় মজুমদারের আরও একটি রিপোর্ট। 23 বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ঘোষিত 13 সদস্যের টেস্ট দলে ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ফলে অজিতের সেরা বোলিং লাইনআপের মুখোমুখি হতে যাচ্ছেন লিটন শান্তরা। তবে তার প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের মাটিতে মুজারাবানি এনগারাবার পেস বোলিং খেলতেই হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে ব্যাটারদের এগিয়ে আসতে হবে বলে মতামত আকরাম খানের। আমাদের বোলিংটা বেটার, বাট ইম্পর্টেন্ট যেটা আমি শুরুতে বলেছি যে আপনার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বাট ওখানে তো আপনার ব্যাটিংটা একটা আমাদের জন্য একটা বিগ হেডেক। আপনার কনসিস্টেন্সি হলো ভেরি ভেরি পুয়ার। এই মুহূর্তে মনে করেন জিম্বাবুয়েতে গিয়ে আহামরি কেউ কিন্তু ওরকম ব্যাটিং করতে পারেনি। তো এটাতে একটা মাথার মধ্যে আপনার প্রেশার থাকবে। প্লাস অস্ট্রেলিয়ায় কিন্তু ইউ উইল গেট ভেরি টাফ অপোনেন্ট। তারপর আপনার উইকেটটাও কিন্তু আমাদের মতো না, আমাদের মতো ফ্রেন্ডলি না, তো ডিফিকাল্ট হবে। এদিকে বাংলাদেশ দলে আছে চোটের সমস্যা। চোটের কারণে ওয়ানডেতে খেলেননি লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নাহিদ ও মুস্তাফিজকে। নাহিদকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। রানা কিন্তু ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ওর হিসাবটা কিন্তু আমাদেরকে অনেক সিরিয়াসলি নিতে হবে যে ও কেমন, মানে কোন ফর্মেটে ও ভালো এবং কোন ফর্মেটে বাংলাদেশের জন্য ভালো, সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ সব ম্যাচ যদি ওকে খেলিয়ে যদি আমরা ওকে হারিয়ে ফেলি, এটা কিন্তু একটা বিরাট আমাদের জন্য লস হবে। এর আগে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। আগামী 13ই আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাওয়ার আগে আই গেছে ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। ঋণ খেলাপি ও এমপিও ভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না স্থানীয় নির্বাচনে, সেনা মোতায়েন চায় ইসি। সাতক্ষীরার এমপি নজরুলের ভিডিও ভাইরাল, তথ্য উপাত্ত পর্যালোচনার পর পদক্ষেপ নেবে জামায়াত। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।